ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খোশ গল্প। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খোশ গল্প। জীবনে এমন সব অদ্ভুত ঘটনা অনেক সময় ঘটে যা লিখতে বসলে যেন গল্পের মতন শোনায়। আমার জীবনে এমন ধরনের একটি ঘটনা ঘটেছিলই বা কি করে বলি, ঘটেছে বলাই সঙ্গত, কারণ তার জের এখনো চলছে। যদিও বাইরের দিক হতে তার জের কিছুই নেই, যা কিছু ঘটছে সবই আমার আর আরেকজনের মনে ঘটছে। না, প্রেমের কাহিনী এ নয়, কিন্তু কিসের কাহিনী তা বলা শক্ত। এত সূক্ষ্ম ও বস্তুবিহীনতার ঘটনা যেন মাকড়সার জালে বোনা কাপড়, জোর করা চলে না তার উপর। একটু বেশি বা একটু কম কথা বললেই ঘটনার সূক্ষ্ম রহস্যটুকু একেবারেই বিনষ্ট হয়ে যাবে। তাই খুব সতর্কতার সাথে ব্যাপারটা বলবার চেষ্টা করছি। আর ভূমিকা করব না, এখন গল্পটা বলি। প্রথমেই আমার একটু পরিচয় দিয়ে নিই। যারা এই গল্প পড়বেন তাদের প্রতি আমার অনুরোধ, এক লাইনও যেন বাদ না দেন। মনে রাখবেন যে প্রতি লাইনের প্রয়োজনীয়তা আছে গল্পটাকে সম্যক বুঝতে হলে। যে সময়ের কথা বলছি তখন আমি বিয়ে করিনি, করবার ইচ্ছাও ছিল না। কেন, কি, সে বৃত্তান্ত গল্পের পক্ষে অবান্তর, সুতরাং সে কথার কোনো দরকার নেই। বিয়ে করিনি বলে ভবঘুরেও কিন্তু ছিলাম না। ছোট একটা ব্যবসা ছিল এবং তা হতে 2 পয়সা রোজগারও হতো। এখন সে ব্যবসা আরও বেড়েছে। কাজের খাতিরে মাঝে মাঝে দেশ বিদেশে ঘুরতে হতো, এখনো হয়। কলকাতায় বাড়ি এখনো আমি করিনি, তবে হিতাকাঙ্ক্ষী বন্ধুবান্ধবগণ যেমন ধরে পড়েছে তাদের বাড়ি না করলে আর চলছে না। চক্ষুলজ্জার খাতিরেও অন্তত একটা করতেই হবে। বালিগঞ্জ অঞ্চলে সুবিধামতো জমি দেখছি। এই হতে আমার মোটামুটি পরিচয় আপনারা পেলেন। বর্ধমান জেলায় বনপাশ স্টেশনে নেমে উত্তর দিকে বাঁধানো সড়ক ধরে 7-8 মাইল গরুর গাড়ি করে গেলেই দিয়াখালী বলে একটি গ্রাম পড়ে। এখানে আমার এক সহপাঠীর বাড়ি। এই অঞ্চলে ব্যবসা উপলক্ষে মাঝে মাঝে যেতাম। অর্থাৎ আখের গুড় কিনতে বনপাশ হতে 6 মাইল দূরবর্তী জগন্নাথপুরের হাটে আমাকে মাঘ ফাল্গুন মাসে প্রতি বৎসর যেতে হতো। যখনই গেছি দিয়াখালী গ্রামে, আমার সেই সহপাঠীর বাড়িতে গিয়ে একবার করে তার সঙ্গে দেখা করে আসতাম। কলকাতায় কলেজে একসঙ্গে বিএ পড়েছিলাম। আমার সে বন্ধুটি বিএ পাশ করতে পারেনি। গ্রামেরই মাইনর স্কুলে অনেক দিন হতে সে হেডমাস্টারি করছে। আমার বন্ধু স্ত্রী পল্লীগ্রামের বধূ, যদিও আমার সামনে বের হয়ে থাকেন তো বটেই, আমার সঙ্গে সম্পূর্ণ নিঃসংকোচ ব্যবহারও করেন তাদের পরিবারেরই একজনের মতন। মেয়ে মানুষের যেমন স্বভাব, যখনই যাই আমার বন্ধু পত্নী আমাকে বাঁধা নিয়মে অনুযোগ করতেন আমি কেন বিবাহ করছি না। এই নিয়মের ব্যতিক্রম যতবার সেখানে গিয়েছি কখনো ঘটতে দেখিনি। শুনুন, এবার একটি বড়সড় দেখে এই ফাল্গুন মাসের মধ্যেই বিয়েটা করে ফেলুন না। শুনুন আমার কথা, এরপরে কে দেখবে শুনবে সেটাও তো ভাবতে হবে নাকি? বিয়েটা করে ফেলুন। এই ধরনের কথা শুধু আমার বন্ধু পত্নীর মুখ হতে যদি শুনতাম, হয়তো আমার মনে একটা কিছু রেখাপাত করলেও করতে পারত। কিন্তু আমি তো এক দিয়াখালী গ্রামেই কেবল ঘুরি না, সারা বাংলাদেশের কত জেলায়, কত গ্রামে, কত শহরে কার্যোপলক্ষে আমাকে ঘুরতে হয়। এবং প্রায় অনেক স্থানেই হিতাকাঙ্ক্ষী বন্ধুবান্ধবের মুখ হতে এই একই কথা আমি শুনে আসতাম। আমার মাসিমা, পিসিমা এবং অন্যান্য আত্মীয়া কুটুম্বিনী সমস্ত এ বিষয়ে যথেষ্ট অধ্যবসায়ের ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছিলেন। ঘরে বাইরে এভাবে অনুরুদ্ধ হওয়ায় জিনিসটা আমার পক্ষে যথেষ্ট গা সহা গোছের হয়ে গিয়েছিল। এবং তার দরুন কোনো প্রস্তাবই তেমন গায়েও মাখতাম না, আর নতুন করে কিছু বলতাম না, ভাবতামও না। একবার দিয়াখালী গেছি মাঘ মাসে। আমার বন্ধুপত্নী সেবার যে কথা বললেন তা শুনে রীতিমতন কৌতুক অনুভব করলাম। তিনি বললেন,
আমি কিন্তু এক জায়গায় আপনার বিয়ে ঠিক করে রেখেছি। একটু কৌতুক করেই আমি বললাম, কীরকম? আজ প্রায় 6-7 মাস আগে আমাদের এখানে শিবতলায় বারোয়ারি শুনতে গিয়ে একটা মেয়ের সঙ্গে আমার খুব ভাব হয়। মেয়েটি এ গায়ের নয়, তার দিদিমার সঙ্গে গরুর গাড়ি করে পাশের গা বড় দিঘি থেকে যাত্রা শুনতে এসেছিল। বেশ মেয়েটি, চমৎকার গড়ন পিটন, লম্বা এক হাড়া চেহারা, কেবল রংটি ফর্সা নয়, কালো, খুব কালো না হলেও কালোই মোটের উপর। নামটা ভুলে গেছি, খুব সম্ভব মণিমালা। উৎসাহ দেবার সুরে আমি বললাম, বাহ, বেশ। তারপর? আমি তাকে বললুম আপনার কথা, আপনি কি করেন, কোথায় বাড়ি, সব বলবার পরে তাকে বললুম, এর সঙ্গে কিন্তু তোমার ভাই বিয়ে ঠিক করেছি। এমন কথা আমি কখনো শুনিনি। অবাক হয়ে বললাম, কি করে বললেন? হ্যাঁ, জানা নেই শোনা নেই, বললেন অমনি বিয়ের কথা। বন্ধুপত্নী পাড়াগাঁয়ের সহজ সারল্যের মধ্যে মানুষ হওয়ার দরুনই বোধ হয় এই অদ্ভুত আচরণের অদ্ভুতত্ব একেবারেই ধরতে পারলেন না। বললেন, কেন বলবো না, আমার চেয়ে বয়সে যদিও ছোট, তবু তার সঙ্গে আমার সমবয়সের মতোই ভাব হয়ে গেছিল। বললুম, ওর একজন বন্ধু আছেন, তিনি মাঝে মাঝে আমাদের এখানে আসেন, আমি তার সঙ্গে তোমার বিয়ের চেষ্টা করছি। এখন তুমি যদি মত দাও ভাই, তবে আমি ওর কাছে তোমার কথাটা পারি। মেয়েটি কি বললে? মত দিলে? বললে, তিনি এখনো বিয়ে করেননি কেন? আমি বললুম, খেয়ালি লোক তাই, এবার বিয়ে করবার ইচ্ছে হয়েছে। তাছাড়া তোমার মতো মেয়ে পেলে নিশ্চয়ই বিয়ে করবেন। তারপরে মেয়েটি আপনার সম্বন্ধে আরও 2-1টি কথা জিজ্ঞেস করলে। আপনার বয়স কত, মুখুজ্জে না চাটুজ্জে, কি পাস, এই কি পাস কথাটা 2বার করে জিজ্ঞেস করলে। কি কি পাস বললে? যখন বললুম বিয়ে পাস, সে তো তা আবার বোঝে না। বললুম 3টে পাস। তখন তার মুখ দেখে মনে হলো বেশ খুশি হয়েছে। সুতরাং ও পক্ষের মত আছে তা আমার বোঝা হয়ে গিয়েছে। এখন আপনি মত করে ফেলুন তো ঠাকুরপো, আমি সব ঠিক করি। বাপের নাম ঠিকানা অবধি আমি জেনে নিয়েছি, ওকে দিয়ে একটা চিঠি লেখাই, কেমন? কোনো মতে সেবারের মতন কথাটাকে চাপা দিয়ে কলকাতা তো ফিরলাম। তারপর বছরখানেক আমার সেখানে আর যাবার কোনো দরকার পড়েনি। পুনরায় সেখানে গেলাম পরের বছর মাঘ মাসে। সন্ধ্যায় বসে গল্প করছি, বন্ধুপত্নী কথায় কথায় বললেন, ঠাকুরপো, মনে আছে সেই মণিমালার কথা? এবারও যে শিবতলায় বারোয়ারির দিন তার সঙ্গে দেখা হলো আমার। আমি বললাম, বাহ, বেশ কথা। তিনি বললেন, তার বিয়ে কিন্তু এখনো হয়নি। গরিব ঘরের মেয়ে, বাপ থেকেও নেই, কে তার বিয়ে দিচ্ছে? ওই দিদিমাই তার ভরসা। জায়গায় সম্বন্ধ হয়েছিল, টাকার বহর শুনে ওরা পিছিয়েছে। তার উপর মেয়েটি অন্যদিকে যদিও খুব সুশ্রী, কিন্তু রং তো তেমন ফর্সা নয়। আমি কিন্তু আবার তুলেছিলাম আপনার সঙ্গে বিয়ের কথা। আহা, করুন না ঠাকুরপো, দেখুন গরিবের মেয়ের দায় উদ্ধার। আর শুনুন, এবার সে নিজেই আপনার কথা জিজ্ঞাসা করলে। আমি বিস্মিত হয়ে বললাম, কি রকম? বন্ধুপত্নী বললেন, আমার সঙ্গে খুব ভাব হয়ে গিয়েছে কি না, আমরা যেখানে বসি সেখানটাতে বসে কথা বললে কারো কানে যাবার ভয় নেই। পরে একটু থেমে হাসি মুখে সুর নামিয়ে বললেন, এই কথা সে কথার পরে আপনার কথা তুললাম। তা বললে, বিয়ে পাস তো চাকরি না করে ব্যবসা করেন যে? আমি বললাম, স্বাধীন, ব্যবসা ভালোবাসেন, টাকাও বেশ রোজগার করেন। আর একটা কথা আছে, শুনলে আপনি হাসবেন। কি কথা? বললে, আপনি দেখতে কেমন, কালো না ফর্সা? কৌতুকের সুরে আমি বললাম, আপনি কি বললেন? বললাম, না কালো না ফর্সা, মাঝামাঝি। আপনি আমার বিয়ের চান্সটা এইভাবে মাটি করে দিলেন।
বন্ধুপত্নী কৃত্রিম ভৎসনা সুরে আমাকে বললেন, এর মধ্যে ঠাট্টার কথা কি আছে? না, ও হবে না। এই ফাল্গুন মাসের মধ্যেই বিয়ে করে ফেলুন, আমি সব ঠিক করে ফেলি। এ ধরনের কথা খোশগল্প হিসেবেই আমি শুনে থাকি। এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি আমি এই ধরনের কথাতে। কাজেই যখন কলকাতায় চলে এলাম তখন বেমালুম সকল কথাই মনের মধ্যে কোথায় যেন তলিয়ে গেল কাজের হুড়োহুড়িতে। বছর পার হতেই জীবন অন্য পথে চলল আবার। পূর্বের ব্যবসা ছেড়ে দিয়ে নতুন ব্যবসা খুললাম কলকাতায়। সুতরাং জগন্নাথপুরের হাটে গুড় কিনতে আর যাই না। ইতিমধ্যে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের অনুরোধে বিবাহ করলাম। মেয়েটি পেয়েছি ভালোই। ভবানীপুর অঞ্চলে বাপের বাড়ি, লেখাপড়া জানে, সুন্দরীও বটে, কিন্তু সবচেয়ে বড় গুণ হল চমৎকার গান গায়। বিবাহের পরও 1.5 বছর কেটে গিয়েছে। গত মাঘ মাসের কথা। একদিন ভবানীপুরের শ্বশুরবাড়ি হতে ফিরছি। বিকেল গড়িয়ে গিয়েছে, সন্ধে হয়। পশ্চিম আকাশ লাল হয়ে উঠেছে, ফোর্টের বেতারের মাস্তুলের লাল আলো জ্বলেছে। বৈদ্যুতিক সংবাদপত্রের উজ্জ্বল অক্ষরে জানিয়ে দিল যে আবিসিনিয়ার সম্রাট লিগ অব নেশনসে পুনরায় দরখাস্ত পেশ করেছেন এবং মোহনবাগান হকি না ক্রিকেট খেলতে বম্বে যাচ্ছে। চৌরঙ্গীর মোড়ে বাস হতে নেমে আমার নজর পড়ল সেই দিয়াখালীর বন্ধুটি সস্ত্রীক দাঁড়িয়ে রয়েছে সেখানে, সম্ভবত বাসের আশায়। খুশির সঙ্গে এগিয়ে গেলাম। আরে, তুমি কলকাতায় যে? হ্যাঁ, কবে এলে? এই যে, নমস্কার, ভালো আছেন? অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, চিনতে পারেন আমায়? চিনতে কেন পারবো না? আপনি তো ডুমুরের ফুল হয়ে গেলেন তারপর থেকে। আপনার সঙ্গে আর কথা বলবো না, যান। বন্ধুপত্নীকে মিষ্ট কথায় ঠান্ডা করলাম। বন্ধুটির মুখে শুনলাম যে তার ছোট শালী চিত্তরঞ্জন সেবা সদনে চিকিৎসার জন্য এসেছে, আজ দিন 15 হলো। মধ্যে অবস্থা খারাপ হওয়াতে চিঠি পেয়ে বন্ধুটি সস্ত্রীক শালীকে দেখতে এসে শ্যামবাজারে এক আত্মীয় বাড়িতে উঠেছে। এখন চিত্তরঞ্জন সেবা সদন হতেই ফিরছে তারা। মেট্রোয় বায়োস্কোপ দেখবে বলে এখানে নেমে পড়েছে। বন্ধু বলল, আরে চলো না হে, তুমিও চলো। এ তো কখনো ওসব দেখতে পায় না, তাই ভাবলাম একবার ফিরবার পথে মেট্রোটা ঘুরিয়ে নিয়ে যাব। আর এদিকে শালিটিও সুস্থ হয়ে উঠেছে, কাজেই মনও ভালো। এসো আমাদের সঙ্গে। অনুরোধ এড়াতে না পেরে গেলাম মেট্রোতে। এই কবছর যে যাইনি, বন্ধু ও বন্ধুপত্নী সেই জন্য যথেষ্ট অনুযোগও করলেন। কথায় কথায় বন্ধুপত্নী বললেন, বিয়ে করেছেন আপনি? কথার কি উত্তর দেব তা ভাবতে না ভাবতেই তিনি বললেন, করেননি তা বেশ বুঝতে পারছি। উনিও বলেন, সে বিয়ে করলে কি আমাদের একখানা নেমন্তন্নপত্রও দিত না? করেননি না? এই কথার পর বিয়ে করেছি সে কথাটার বলা চলে না। সুতরাং তখনকার মতন অর্থবিহীন একটা হাসি হেসে আমি চুপ করে রইলাম। তবে হাসিটা যতদূর সম্ভব স্বার্থসূচক করবার চেষ্টা করেছিলাম, এটা মনে আছে। ইন্টারভেল হলো। বন্ধুটি পান কিনবার জন্য বাইরে গেল। আমার বিয়ের কথা বলবার সুযোগ খুঁজছিলাম। ভাবলাম যে এইবার মোলায়েম করে কথাটা বলে ফেলি বন্ধুপত্নীর কাছে। কিন্তু বন্ধুপত্নীও যে আর একটা কথা বলবার সুযোগ খুঁজছিলেন তা তো আমি বুঝিনি। তিনি বললেন, জানেন, একটা কথা বলি। সেই যে আমাদের দেশের মেয়েটির কথা বলেছিলাম আপনাকে, মনে আছে? সেই মণিমালা। হ্যাঁ, খুব মনে আছে। মনে মনে একটু শঙ্কিত হয়ে উঠলাম আমি। এই গত পৌষ মাসে শিবতলায় আমার সঙ্গে তার দেখা। 2 বছর দেখা হয়নি, কথা আর ফুরুতেই যায় না। তার কিন্তু বিয়ে হয়নি এখনো। কেন হয়নি সে কথা আমি আর জিজ্ঞাসা করিনি। তবে ভাবে বেশ বোঝা যাচ্ছে ওরকম গরিব ঘরের মেয়ের কেন বিয়ে হতে দেরি হয়। আমি কথা বলবার জন্যই বললাম, হ্যাঁ হ্যাঁ, তা বই কি। তারপর শুনুন, কথায় কথায় কলকাতার কথা উঠল। সে কখনো কলকাতা চোখে দেখেনি। আমি হেসে বললুম, আচ্ছা, তোমায় শিগগির কলকাতা দেখাচ্ছি। এ কথায় মেয়েটি খুব হাসলে। ভারী বুদ্ধিমতী মেয়ে। ও বুঝতে পেরেছে আমি কি বলছি। একটু পরে নিজেই বললে, আপনাদের বাড়িতে সেই যে ভদ্রলোক আসতেন, তিনি আর আসেন না? আমি বললাম, অনেক দিন আসেননি। তারপর হেসে বললাম, তবে একটা কথা জানি, তিনি কিন্তু এখনো বিয়ে করেননি।
তাহলে একখানা অন্তত নেমন্তন্নের চিঠি তো আমরা পেতাম নিশ্চয়ই। মেয়েটি হেসে চুপ করে রইলে। আমার বেশ মনে হয় সে এখনো মনে মনে ভাবে আপনি তাকে বিয়ে করবেন। তারপর আবার শুনুন, হয়তো আমার উচিত হয়নি এত কথা বলা, আসবার সময় আবার তাকে বললাম। তাহলে কিন্তু এবার কলকাতা দেখার ব্যবস্থা করছি। মেয়েটির খুব লজ্জা হলো, কিন্তু মুখ দেখে মনে হলো ভারী খুশি হয়ে উঠেছে মনে মনে। মুখে কেবল একটা কথা বলেছিল উঠে আসবার সময়, যেন হঠাৎ তাচ্ছিল্যের সুরেই বললে, আমার আর অমত কি, তবে তুমি ভাই দিদিমাকে একবার বলো। সত্যই সে আপনার আশায় আশায় রয়েছে, এ আমি জোর করে বলতে পারি। যা বলেছে মেয়ে মানুষে আর তার চেয়ে বেশি কি বলবে? এ দোষ আমারই, সেজন্য ওর সামনে আর এই কথা তুললাম না। উনি শুনলে খুব রাগ করবেন। আমার অনুরোধ ঠাকুরপো, দয়া করে গরিব ঘরের মেয়েটাকে নিয়ে তাদের দায় আপনি উদ্ধার করুন। আপনি তাকে নিয়ে জীবনে সুখী হবেন, এ কথা আমি বলতে পারি। অমন সুশ্রী সরলা শান্ত মেয়ে আপনি আর একটিও পাবেন না, হলোই বা গরিব। আমার বন্ধু এই সময় পান কিনে ফিরে আসাতে কথাটা চাপা পড়ে গেল। অতঃপর আর আমার বিয়ের কথা এদের কাছে বলতে পারলাম না। হয়তো একটু গর্ব করেই বলতাম যে আমার স্ত্রী সত্যিই সুন্দরী। এমনকি এও ভেবেছিলাম যে একদিন দুজনকেই আমাদের বাসায় নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে স্ত্রীর গান শুনিয়ে দেব। কিন্তু বন্ধুপত্নীর সাথে কথাবার্তার পরে আমার মুখ যেন কে চেপে ধরল। কেন যে এমন সব ধরনের ব্যাপার ঘটে, কোথায় কাকে কে খোশ গল্পের ছলে কি বলল তা শুনে একটা সরলা পল্লী বালিকা সে কি মনে করল, সে যে কি স্বপ্নজাল বুনেছে মনে, অথচ যাকে ঘিরে এত স্বপ্ন রচনা এ বিষয়ে সে কিছুই জানে না। সে দিব্যি আরামে চাল দিয়ে কলকাতায় বেড়াচ্ছে, বিয়ে থাওয়া করে নববধূকে নিয়ে মশগুল হয়ে মহাসুখে দিন কাটাচ্ছে। সেই হতে এই কমাস সুদূর রাঢ় অঞ্চলের একটি অদেখা পাড়াগাঁয়ের মেয়ের কথা আমি ক্রমাগত ভুলবার চেষ্টা করছি আজও। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খোশ গল্প। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, বন্ধু সমী শুভ্র গাঙ্গুলি, বন্ধু স্ত্রী তনুশ্রী সাহা, মণিমালা সুকন্যা ব্যানার্জি, গল্পের সূত্রধার এবং ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।